পশ্চিমবঙ্গে 2026 সালে নতুন সরকার আসার পরে প্রাকৃতিক কৃষি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলা শহরে। এটা অভিনব উদ্যোগ এবং বিষমুক্ত খাওয়ার আমাদের জন্মগত অধিকার। তো এর সঙ্গে আমাদের কয়েকটা কথা বলা দরকার। সেই প্রাকৃতিক কৃষি কিন্তু সহজ কথা নয়। আপনাদের মনে আছে মাসানোবু ফুকুওকা, যিনি একজন জাপানি মাইক্রোবায়োলজিস্ট, যিনি 1986 সালে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং গোটা পৃথিবীব্যাপী তিনি প্রাকৃতিক কৃষির হয়ে প্রচার করেছিলেন। তো সেই মাসানোবু ফুকুওকার কথা অনুযায়ী ডু নাথিং ফার্মিং, মানে আপনাকে কিছুই করতে হবে না, মানে জমিতে চাষ করতে হবে না, জমিতে বীজ ছেটাতে হবে না, কোনো জৈব সার দিতে হবে না, কোনো জীবামৃত, ঘন জীবামৃত, সব কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবং সেটা করেই তিনি যা প্রোডাকশন পেয়েছিলেন এবং দেখিয়েছিলেন রাসায়নিক কৃষিতে করে, রাসায়নিক সার দিয়ে, ট্রাক্টর দিয়ে চাষ করে যা ফলন হয় তার থেকে বেশি। এবং এটা গোটা পৃথিবীব্যাপী যখন উনি প্রচার করেছিলেন তখন একটা আলোড়ন হয়েছিল। কিন্তু এটা যেহেতু কৃষক ফ্রেন্ডলি, যেহেতু এটা পরিবেশ ফ্রেন্ডলি, সেই কারণে এটাকে প্রচার করা হলো না। আপনারা বুঝতেই পারছেন, কারণ রাসায়নিক সার, কীটনাশকের তো আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়। অন্তত পশ্চিমবঙ্গে নয় করে তো 6,000 কোটি টাকার বছরে ব্যবসা হয়, সেটা রাসায়নিক সার, কীটনাশক এসব নিয়ে। বীজ তো আলাদা। তারা তো এটা চাইবেন কেন? কিন্তু এটা সুখের কথা, কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে তারা প্রাকৃতিক কৃষির কথা বলছেন। এই উদ্যোগকে আমাদের স্বাগত জানানো উচিত এবং আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই জৈব কৃষি করার দিকেই রয়েছে, এগিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গে প্রচুর কৃষক রয়েছেন যারা দেশি ধান চাষ করেন এবং জৈব কৃষি করেন আর কি। তো এই প্রসঙ্গে বলি, আমার 25 বছরের দীর্ঘ অভিজ্ঞতাতে যে এই যে প্রাকৃতিক কৃষির কথা বলা হচ্ছে, এটা কিন্তু আগে রাসায়নিক থেকে আমাদের আসতে হবে জৈব কৃষিতে। ধীরে ধীরে এগুলো কমিয়ে পুরোপুরি জৈব কৃষিতে আসতে হবে, জৈব সার প্রয়োগ করে এবং দেশজ বীজ ব্যবহার করে। আমাদের দেশে এখনো অনেক দেশজ বীজ আছে যেটা উচ্চ ফলনশীল, তথাকথিত উচ্চ ফলনশীল ধানের সমান উৎপাদনের এবং তার থেকেও বেশি। সবজিতে আছে, বেগুনে আছে, ভুট্টাতে আছে, সবই হাইব্রিডের থেকে বেশি তথাকথিত। যেটা আপনাদের কাছে, অনেকের কাছে আশ্চর্য মনে হচ্ছে, একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন যে আমাদের দেশের কি বিপুল ফসল সমৃদ্ধি এখনো বেঁচে আছে। তো আমরা এবার জৈব কৃষিতে চলে এলাম, আর জৈব কৃষির পরে এবারে আমরা দেখে নিলাম মাটি পরীক্ষা করে। সেই মাটি পরীক্ষা কিন্তু রাসায়নিক কৃষির মাটি পরীক্ষা নয়। কিন্তু এই মাটি পরীক্ষায় মাটির অণুজীব কি পরিমাণে আছে, মাটির জৈব কার্বনের পরিমাণ কেমন আছে, কোয়ালিটি কেমন আছে, এইগুলো আমাকে দেখতে হবে। এনপিকে কম হোক তাতে কিছু যায় আসে না। এটা করার পরে আমরা যখন দেখবো যে গাছের গ্রোথ খুব ভালো, গাছে কোনো রোগ পোকা লাগছে না, মাটির একটা সুস্থির অবস্থাতে এসছে, মাটি জীবন্ত অবস্থায় চলে এসছে, তখন আর বাইরের কোনো উপকরণ লাগবে না, তখন আর জৈব কৃষি লাগবে না। তখন এটা হয়ে গেল প্রাকৃতিক কৃষি। আমাদের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার ফুলিয়াতে আমরা এই কাজটা দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমরা করছি। সেখানে রাসায়নিক কৃষি আমরা আগে করলাম, সেখানে করার পরে আমরা 2010 সাল থেকে বাইরের থেকে সমস্ত জৈব সার দেওয়া আমরা বন্ধ করে দিলাম। এরপরে আমরা প্রাকৃতিক কৃষি নিয়েই করি। সেখানে ধানের সাথে আমরা অ্যাজোলা দেই, বাইরের কোনো গোবর সার, জীবামৃত আমরা কিছুই কিন্তু আমরা দেই না।